হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য জিকে প্রস্তুতি পর্ব 71 নিয়ে। অলরেডি 70টা এপিসোড তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও দেখোনি তাদেরকে বলবো তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমাদের সামনে বিভিন্ন এক্সাম রয়েছে, WBCS রয়েছে, এছাড়াও WBPSC ফুড এসআই রয়েছে, এরকম অনেক এক্সাম রয়েছে। তো আশা করছি সেগুলোর জন্য এগুলো প্রয়োজনীয় হবে। আজকেও বেশ কিছু জিকে কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট যেটা রয়েছে, অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী? অক্সিজেনকে গ্যাসকে বলা হয় ফায়ার এয়ার। তো ফায়ার এয়ার নাম দিয়েছিলেন ল্যাভয়েসিয়ের। নেক্সট হচ্ছে, চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় হিপোক্রিটাসকে। ধননন্দ কার হাতে পরাজিত এবং নিহত হন? ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত এবং নিহত হন। চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে 324 সালে তিনি পরাজিত এবং নিহত হন। যিনি নন্দবংশের রাজা ছিলেন, শেষ রাজা ছিলেন ধননন্দ, তাকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করে 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন এবং তখন থেকেই নন্দবংশের শেষ এবং মৌর্য বংশের শুরু। নেক্সট হচ্ছে, কোন উদ্ভিদে জীবাণুনাশক গুণ রয়েছে? জীবাণুনাশক গুণ রয়েছে নিমের। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ। কত সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়? স্বরাজ্য দলের প্রতিষ্ঠা হয় 1923 খ্রিস্টাব্দে। কারা করেন? মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। এই দুজনের, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাসের দৃষ্টিভঙ্গি এক ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে, তাই তাঁরা দুজনে মিলে স্বরাজ্য দল তৈরি করেন। স্বরাজ্য দল 1923 সালে তাঁরা তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে, সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন? সংবিধান রচনার জন্য অনেকগুলো কমিটি তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যে খসড়া কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ছিলেন BR আম্বেদকর। এছাড়াও আরও অনেক কমিটি তৈরি হয়েছিল এবং যাদের নেতৃত্ব অন্য অনেকজন দিয়েছিলেন। তো এর মধ্যে যেটা ছিল খসড়া কমিটি, সেখানে সভাপতি ছিলেন BR আম্বেদকর। থাম্বপ্যাড কোন প্রাণীর থাকে? থাম্বপ্যাড থাকে ব্যাঙের। আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী? আরশোলা হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। সিস্টোলিথ কোথায় দেখা যায়? সিস্টোলিথ দেখা যায় বট পাতায়। নেক্সট হচ্ছে, ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। নেপোলিয়ন বোনাপার্টে কোন দ্বীপে জন্মেছিলেন? ফ্রান্সের কোর্সিকা দ্বীপে জন্মেছিলেন নেপোলিয়ন বোনাপার্টে। ফ্যাসিস্ট পার্টি কে তৈরি করেন? ফ্যাসিস্ট পার্টি তৈরি করেছিলেন মুসোলিনি। বেনিটো মুসোলিনি ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন। আর স্ট্যাচু অব লিবার্টি কোথায় রয়েছে? স্ট্যাচু অব লিবার্টি রয়েছে নিউ ইয়র্কে। নেক্সট হচ্ছে, সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? সার্কের সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে। সার্ক তৈরি হয় 1985 সালে। সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। তো সার্ক তৈরি হয়েছিল যে মানে সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে পরস্পর সহযোগিতার জন্য সার্ক তৈরি হয়েছিল। সার্কের সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে। সার্কের প্রথম যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে HM ইরশাদ। নেক্সট হচ্ছে, রামধনুর প্রান্ত দুটির রং কি কি? রামধনুর প্রান্ত দুটির রং হলো বেগুনি এবং লাল। এই সার্ক থেকে কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় বিভিন্ন এক্সামে আসে, আর প্রচুর কোয়েশ্চেন হয় সার্ক থেকে, তো সার্কটা খুব ভালো করে জানতে হবে। চীন দেশের বৃহত্তম নদী কোনটা? চীন দেশের বৃহত্তম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। এছাড়াও চীন দেশে আরও একটা গুরুত্বপূর্ণ নদী রয়েছে, সেটার নাম হচ্ছে হোয়াংহো। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। পাললিক শিলা খুব নরম প্রকৃতির শিলা এবং সেখানেই জীবাশ্ম খুব সুন্দরভাবে ওঠে। নাইট্রাস অক্সাইডকে কোন গ্যাস নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত। নেক্সট হচ্ছে, রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা কে ছিলেন? রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। সুমো কোন দেশের প্রচলিত কুস্তি? সুমো হচ্ছে জাপানের প্রচলিত কুস্তি। কোন নদীর তীরে কোন শহর অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিভিন্ন এক্সামে এটাকে ফোকাস করা হয়, তো এটা খুব ভালো করে করতে হবে। শুধুমাত্র দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত এটুকু করলে হবে না, দিল্লি ছাড়াও অন্যান্য যে শহরগুলো রয়েছে, কলকাতা হুগলি নদীর তীরে রয়েছে, নাসিক গোদাবরী নদীর তীরে রয়েছে, লখনৌ গোমতী নদীর তীরে রয়েছে, এরকম বড় বড় যে শহরগুলো রয়েছে এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত সেগুলো খুব ভালো করে রাখতে হবে।
আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি কে ছিলেন? আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন আমির খসরু। তো এরকম যে যারা বড় বড় সম্রাট ছিলেন তাদের রাজসভায় সভাকবি থাকতেন, তো আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন আমির খসরু। এরকম মানে যে সমস্ত সভাকবিগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানতে হবে, যেমন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সভাকবি ছিলেন, মানে বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কালিদাস। এরকম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো খুব ভালো করে একটু দেখে রাখতে হবে। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কি? পরীক্ষাগারে তৈরি হওয়া প্রথম জৈব যৌগ হলো ইউরিয়া। জার্মান সিলভারের প্রধান উপাদানগুলি কি কি? জার্মান সিলভার এগুলো হচ্ছে জার্মান সিলভার গান মেটাল, বল মেটাল, এই ধরনের জিনিসগুলো বেশ কিছু ধাতুর সংকর হিসাবে পরিচিত, অর্থাৎ বেশ কিছু ধাতুর মিশ্রণে এগুলো তৈরি হয়। তো এখানে জার্মান সিলভার এসছে, তো জার্মান সিলভার ছাড়াও গান মেটাল, বল মেটাল, স্টেনলেস স্টিল কিসের কিসের মিশ্রণে তৈরি হয়? এই ধরনের কোয়েশ্চেন এক্সামে হামেশা আসে। তো জার্মান সিলভারের উপাদান হচ্ছে কপার, নিকেল এবং জিঙ্ক, এই তিনটেকে মেশালে জার্মান সিলভার তৈরি হয়। পঞ্চতন্ত্র কে লিখেছেন? পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার লেখা। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, সিন্ধু সভ্যতার যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? তো সিন্ধু সভ্যতা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 বছর আগের সভ্যতা। সেই সময়ে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, কিন্তু সেই সময়কার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। আর ভারতবর্ষের সবথেকে প্রাচীন সভ্যতা তথা পৃথিবীর সমগ্র পৃথিবীর প্রাচীন সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, যেটা আরও আগে ছিল, খ্রিস্টপূর্ব প্রায় 7000 বছর আগে ছিল মেহেরগড় সভ্যতা। তারপর সিন্ধু সভ্যতা, যখন মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। মেহেরগড় সভ্যতা গ্রামীণ সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, অর্থাৎ সেই সময়ের মানুষেরা নগরে বসবাস করত এবং চাষবাসই ছিল তাদের প্রধান জীবিকা। খাইবার পাস কোথায় অবস্থিত? খাইবার পাস হচ্ছে পাকিস্তানে অবস্থিত। পিত সাগর কোথায় রয়েছে? পিত সাগর রয়েছে বর্তমান উত্তর প্রশান্ত মহাসাগরে। বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি? সর্ববৃহৎ গালফ হচ্ছে, গালফ বা উপসাগর হচ্ছে মেক্সিকোর উপসাগর। মেক্সিকান বে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ উপসাগর। সিয়াচেন হিমবাহ কোথায় রয়েছে? সিয়াচেন হিমবাহ রয়েছে লাদাখে। লাদাখে ভারতের আন্ডারে পড়ছে সিয়াচেন হিমবাহ, যেটা লাদাখে রয়েছে। ভারতীয় সংবিধান কত সালে কার্যকরী হয়? ভারতীয় সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। আর সংবিধান রচনার কাজ শেষ হয় হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে। ভারতীয় সংবিধান রচনার কাজ শেষ হয় এবং ভারতীয় সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949, কিন্তু কার্যকরী হয় বা ফোর্সে আসে 26শে জানুয়ারি 1950 সালে। তো এই দুটো প্রশ্নই এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং। তো এই দুটো কোয়েশ্চেনই এক্সামের জন্য খুব ভালো করে রাখতে হবে। নেক্সট হচ্ছে রেডিয়াম কোথায় পাওয়া যায়? রেডিয়াম পাওয়া যায় পিচব্লেন্ড থেকে। পিচব্লেন্ড হচ্ছে রেডিয়ামের আকরিকের নাম। তো ফ্রেন্ডস, এইগুলোই ছিল আজকের প্রশ্ন তোমাদের কাছে। এবার আমরা চলে এসেছি আজকের প্রশ্ন বিভাগে। দুটো কোয়েশ্চেন আছে আমার তরফ থেকে তোমাদের কাছে, আশা করব তোমরা কমেন্টে আমাকে রিপ্লাই দিয়ে আনসারগুলো জানাবে। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ফাদার অফ ইকোনমিক্স এই নামে কাকে অভিহিত করা হয়? ফাদার অফ ইকোনমিক্স নামে কাকে অভিহিত করা হয়, এটা হচ্ছে তোমাদের জন্য আজকের প্রথম কোয়েশ্চেন। এবং তোমাদের জন্য দ্বিতীয় কোয়েশ্চেন রয়েছে, ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ডব্লিউটিওর ফুল ফর্ম কি? এগুলো তোমরা আমাকে জানাও কমেন্টে, আমি এক্সপেক্ট করছি তোমাদের থেকে রিপ্লাইটা। আর যদি তোমাদের এই ভিডিওটাকে ভালো লাগে, ছোট্ট করে একটা লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যদের কাছেও হেল্পফুল হয়ে উঠতে পারে। তোমাদের সুবিধার জন্য পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাড করে দিচ্ছি, অবশ্যই ডাউনলোড করে নিতে একদমই ভুলো না, এবং যেখান থেকে তোমরা পরেও রিভাইজ করতে পারবে। আর তোমাদের কাছে বলবো, এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে সত্যিই হেল্পফুল হয়ে ওঠে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।